শাহেদ ও সাবরিনার প্রতারণার অনেক প্রমাণ ডিবির হাতে। রিজেন্টের সঙ্গে চুক্তি, স্বাস্থ্যের ডিজিকে ডাকতে পারে দুদক। দেশে করোনা শনাক্তের সংখ্যা 2 লাখ ছাড়িয়েছে। নমুনা পরীক্ষায় আস্থা ফেরাতে তাগিদ ওবায়দুল কাদেরের। বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। দেখছেন এটিএন নিউজ। নিউজ এট 8 এ আপনাদের সঙ্গে আছি আমি উর্মি আহসান। শুনছিলেন সংবাদ শিরোনাম। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে পুরো সংবাদ, আর শুরুতেই শাহেদ সাবরিনা প্রতারণা প্রসঙ্গ। শুধু রিজেন্ট হাসপাতালে করোনার ভুয়া সনদ নিয়ে প্রতারণা নয়, অস্তিত্বহীন অ্যালবার্ট গ্লোবাল ফ্যাক্টরি নামে কাগজে কোম্পানি খুলে নিম্নমানের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সরবরাহ করেছেন শাহেদ। অন্যদিকে জেকেজির চেয়ারম্যান সাবরিনা এ চৌধুরী তার সামাজিক অবস্থান ব্যবহার করে কাজ হাতিয়ে নিতেন বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। ইমরান হোসেন সুমনের রিপোর্ট। র্যাবের হাতে সাতক্ষীরা সীমান্তে গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ এখন আছেন গোয়েন্দা পুলিশের হেফাজতে। সেখানে 10 দিনের রিমান্ডে থাকা মোহাম্মদ শাহেদ প্রতারণার নতুন নতুন তথ্য জানাচ্ছেন। কাগজে প্রতিষ্ঠান খুলেও প্রতারণা করেছেন শাহেদ। কোভিড শুরুর দিকে অ্যালবার্ট গ্লোবাল ফ্যাক্টরিজ এই নামে উনি একটা ফেসবুক ওপেন করে উনি একটা গার্মেন্টস ফ্যাক্টরির অস্তিত্ব দেখিয়েছেন, যেটার আসলে বাস্তবে কোনো অস্তিত্ব নাই। তো প্রাথমিক পর্যায়ে এই ফ্যাক্টরির নামে সরকারিভাবে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে যে সমস্ত প্রোটেক্টিভ গিয়ার বিতরণ করা হতো, এর একটা বিশাল অংশ তার এই ভুয়া ফ্যাক্টরির নামে উনি বিতরণ করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের অ্যাপ্রুভাল নিয়ে উনি বিক্রি করেছেন। এসব ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্পৃক্ততার বিষয়ে খোঁজ নিতে তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্টদের চিঠি দিবেন বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা। আমরা যতটুকু পেয়েছি সেটা আমরা লিখিতভাবে জানাবো স্বাস্থ্য অধিদপ্তরকে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে, যে অনিয়মগুলি আমরা পেয়েছি। এখন ওই অনিয়মের ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর তারা ডিপার্টমেন্টালি ওনারা সেটা দেখবে, এটা কি ক্রিমিনাল অফেন্স বা ডিপার্টমেন্টাল অফেন্স, এটা ওনাদের এখতিয়ারভুক্ত। অন্যদিকে করোনার নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা এ চৌধুরী দ্বিতীয় দফায় গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে রয়েছেন। প্রতারণা করে কিভাবে কাজ হাতিয়ে নিতেন তা জানিয়েছেন গোয়েন্দাদের। জেকেজির সিইও এবং তার স্বামী আরিফুল হক চৌধুরীর মুখোমুখি করেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সাবরিনা ডাক্তার হিসাবে তার যে ফেস ভ্যালু এবং তার যে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য অধিদপ্তরের সহ বিভিন্ন জায়গায় তার যে পরিচিতি, সেই পরিচিতিটিকে সে ক্যাপিটালাইজ করেছে এবং করে বিভিন্ন প্রতারণার আশ্রয় নিয়েছে। যেমন ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। রিজেন্টের চেয়ারম্যান প্রতারক শাহেদের প্রধান সহযোগী মাসুদ পারভেজ র্যাবের হাতে গ্রেপ্তারের পর মুখ খুলতে শুরু করেছেন তার প্রতারণার শিকার গাজীপুরের কাপাসিয়ার বিভিন্ন ব্যবসায়ীরা। এরই মধ্যে কাপাসিয়া থানায় মাসুদের নামে চেক জালিয়াতির মামলা হয়েছে। ছেলে দোষী হলে তার বিচার চেয়েছেন মাসুদের বাবা। গাজীপুর প্রতিনিধি মাঝারুল ইসলাম মাসুমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 9 বছর আগে রিজেন্টের এমডি প্রতারক শাহেদের প্রধান সহযোগী মোহাম্মদ মাসুদ পারভেজ কাজ করতেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে। সে সময় গাজীপুরের কাপাসিয়ার স্বর্ণ ব্যবসায়ী চন্দন রক্ষিতের কাছ থেকে 5 লাখ টাকার গহনা নেন তিনি। 9 বছরেও সে টাকা আদায় করতে পারেননি কাপাসিয়ার এই ব্যবসায়ী। মহাজনদের কাছ থেকে আমি স্বর্ণ বাকি না আমি বানাইছি। পরে বললো যে কাকা আমি একটা চেক দিতেছি, আপনি 1 সপ্তাহের মধ্যে টাকা পেয়ে যাবেন। ব্যাংকে ওরা বললো যে এই নামে অ্যাকাউন্ট গত ডিসেম্বরে এটা একদম ক্লোজ করে রেখে গেছে। শাহেদের এই ঘনিষ্ঠ সহচরের খপ্পর থেকে রক্ষা পাননি তার বন্ধু ঠিকাদার মাঝারুল ইসলাম লেলিনো। পাথর দেওয়ার কথা বলে তার থেকে হাতিয়ে নেয় 4,75,000 টাকা। এক যুগেও পাথর কিংবা টাকা কোনোটিই পায়নি এই ঠিকাদার। আমি মাসুদ পারভেজের কাছ থেকে পাথর সংগ্রহ করতাম, 4,75,000 টাকা অনাদায়ী। অতদিন পর্যন্ত সে টাকা আর পাইনি বিগত 10 বছর। হুমকি দামকি দিত আমাকে এবং মিথ্যা প্রবচনা উল্টা আমার কাছে সে টাকা দাবি করতে হচ্ছে। রিজেন্টের শাহেদই তার ক্ষমতার উৎস। শুধু চন্দন কিংবা লেলিন নন,
কাপাসিয়া বাজারের ব্যবসায়ী আলতা মাসুদ, স্কুল শিক্ষক শফিক আহমেদ, ব্যবসায়ী আল আমিন মোরল সহ এমন অনেকেই আছেন মাসুদের প্রতারণার তালিকায়। আহ্বান জানাবো যেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সেই সাথে আর যেন আমাদের সমাজে মাসুদদের জন্ম না হয়। ছেলের বিরুদ্ধে আসা অভিযোগ সত্য হলে তার যেন সঠিক বিচারই হয় বলেছেন তার বাবা। দোষী থাকলে তো তার যে শাস্তি হওয়ার কথা হবে, বিচার কামনা করি যদি সে দোষী হয়। মাসুদের বিরুদ্ধে আসা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই ধরনের যত ছোটই হোক এই প্রতারণার শেষ হওয়া উচিত এবং আমাদের কাছে পাঠিয়ে দেন, আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেব। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মোহাম্মদ শাহেদের রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের সমঝোতা স্মারক খতিয়ে দেখছেন দুদক কর্মকর্তারা। এই নিয়ে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে সাবেক স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদকেও। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। রিজেন্ট হাসপাতালের শাহেদ করিমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে দুদকের কাছে। অনুসন্ধানের জন্য দুদকের পাঠানো চিঠিতে বলা হয়েছে, বহুমাত্রিক জালজালিয়াতি ও যোগসাজশে সরকারি অর্থ আত্মসাৎ, আয়কর ফাঁকি, ভুয়া নাম পরিচয়ে ব্যাংক ঋণ গ্রহণ করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন শাহেদ করিম। গত 5 দিন আগে রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদের সম্পদের খোঁজে 3 সদস্যের অনুসন্ধান দল গঠন করে দুদক। উপপরিচালক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে সে কমিটি এরই মধ্যে শাহেদের তথ্য চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ এর প্রধান, যৌথ মূলধন কোম্পানি, উত্তরা পশ্চিম থানার ওসি সহ 15 প্রতিষ্ঠান এবং 6 ব্যাংককে। তার ব্যাংকের বিভিন্ন তথ্য চাওয়ার জন্য বিএফআইইউ কে পত্র দেওয়া হয়েছে এবং তার কিছু কাগজপত্র হচ্ছে ডিজি হেলথকে পত্র দেওয়া হয়েছে এবং সেখান থেকে কিছু কাগজপত্র নথি আমাদের অনুসন্ধানকারী টিম জব্দ করেছে। দুদক এরই মধ্যে জব্দ করেছে রিজেন্ট হাসপাতাল ও স্বাস্থ্য অধিদপ্তরের মাঝে করা এমওইউর সে বহুল আলোচিত নথি, যার মাধ্যমে করোনা পরীক্ষার অনুমতি পেয়েছিলেন শাহেদ করিম। আর এই সমঝোতা হয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই, এমন দাবি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদের। জানা গেছে সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব আসাদুল ইসলাম। মৌখিকভাবে কে বলেছিল? উনি বলেছেন যে পূর্ববর্তী সচিব মহোদয় বলেছেন। শাহেদের দুর্নীতি অনুসন্ধানে মহাপরিচালক এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সচিবকে দুদক জিজ্ঞাসাবাদ করবে কিনা জানতে চাইলে দুদক সচিব জানান, অনুসন্ধানকারী কর্মকর্তা কাগজপত্র পর্যালোচনা করে যেখানেই যেটি ঘটেছে সেটুকু তারা পর্যালোচনা করে বের করবেন। নথিটা পেয়েছে, নথি পর্যালোচনা করে পরবর্তীতে তারা আগামী অনুসন্ধানের সাথে প্রয়োজন মনে করলে যে কাউকে যখন ডাকতে পারে। বুধবার ভোরে বোরকা পরে পালিয়ে যাওয়ার সময় র্যাবের হাতে সাতক্ষীরা সীমান্ত থেকে আটক হন শাহেদ। এখন তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে ডিবি পুলিশ। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডির 6 কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক, যার অংশ হিসেবে কাল রোববার 3 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বাকি 3 জনকে ডাকা হয়েছে সোমবার। দুদকের গণমাধ্যম কর্মকর্তা পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানান, কোভিড-19 চিকিৎসার জন্য নিম্নমানের মাস্ক, পিপিই সহ স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয়, সরবরাহের নামে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাদের নামে। আগামীকাল যাদের জিজ্ঞাসাবাদ করা হবে তারা হলেন সিএমএসডির উপপরিচালক ডক্টর জাকির হোসেন, সাবেক মেডিকেল অফিসার ও চিফ কোঅর্ডিনেটর ডক্টর জিয়াউল হক, সাবেক মজুদ বিতরণ বিভাগ ও বর্তমানে প্রশাসন বিভাগের সহকারী পরিচালক ডক্টর শাহজাহান। 20 জুলাই জিজ্ঞাসাবাদ করা হবে সাবেক ডেস্ক অফিসার ডক্টর সাবির আহমেদ, স্টোর অফিসার কবির আহমেদ এবং সিনিয়র স্টোর কিপার ইউসুফ কবিরকে। এর আগে একই ঘটনা অনুসন্ধানে জেএমআই এর চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সহ 4 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। এবারে worldometers.info অনুসারে বিশ্বের সর্বশেষ করোনা পরিস্থিতি। সারা বিশ্বে আক্রান্ত 1,42,38,254 জন, সুস্থ হয়েছেন 85,06,298 জন এবং মৃত্যু হয়েছে 6,04,30 জনের। বাংলাদেশে আক্রান্ত 2,02,066, সুস্থ হয়েছেন 1,10,098 জন এবং এ পর্যন্ত মৃত্যু হয়েছে 2,581 জনের। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 2 লাখ ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় নতুন শনাক্ত 2,709 জন। এই নিয়ে মোট আক্রান্ত 2,02,066। এ সময় আরও 34 জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু 2,581 জনের। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।
২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,০৩৪ জন। এ পর্যন্ত শনাক্ত ১,৯৯,৩৫৭ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৭৬২ জন। এ পর্যন্ত সুস্থ ১,০৮,৭২৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪.৫৪%। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৫১ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২,৫৪৭ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.28%। করোনার এই সংকটে হাসপাতালগুলোর পরিবেশ তৈরি করে রোগীদের আস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টজনদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কোনো হাসপাতাল কর্তৃপক্ষ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বলে গণমাধ্যমে রিপোর্ট এসছে। সংক্রমণের বর্তমান স্তরে রোগীর সংখ্যা অনেক, তাছাড়া সাধারণ রোগী তো রয়েছেই। এ প্রেক্ষাপটে হাসপাতাল বন্ধ রাখা সমাধান নয়। অনেক বেসরকারি হাসপাতালের উপর নানান কারণে রোগীদের আস্থার সংকট তৈরি হয়েছে। তাই আশা করব আস্থা ফিরিয়ে আনুন। সংশ্লিষ্ট সকলকে এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। করোনার নমুনা পরীক্ষা বাড়লে রোগী বাড়ে, আবার পরীক্ষা কমলে রোগী কমে, যদিও এতে কমে না শনাক্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকেও বলা হচ্ছে করোনা টেস্টে আগ্রহ কমেছে সাধারণ মানুষের। কিন্তু এতে কি করোনা নিয়ন্ত্রিত এমন কথা বলার সময় এসেছে, জানাচ্ছেন নাজিয়া আফরিন। করোনার টেস্ট চালু হবার পর এতটা ফাঁকা কখনোই দেখা যায়নি বিএসএমএমইউর কোভিড-19 ল্যাবরেটরি। অনলাইনে নিবন্ধনের প্রক্রিয়া শুরুর পর থেকে করোনা টেস্টের সংখ্যা এখন অনেকটাই সীমিত। আবার সরকারের নির্দেশনা অনুযায়ী দ্বিতীয় দফার টেস্ট বন্ধ করায় চাপ আরও কমেছে। টেস্টের যে প্রসিডিউরটা মানে টু মাচ একটা লেন্দি প্রসেস এবং খুব মানে হার্ড প্রসেস আর কি। এটা কোনো বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলতে চাই যে কোনো নর্মাল মানুষের ক্ষেত্রে এই টেস্টের সিরিয়াল নেওয়া ইম্পসিবল। কখন অনলাইনে চাচ্ছে তারা সিরিয়ালটা, আর কখন চাচ্ছে না খুঁজেই পাবে না। সে কখন দিচ্ছে টাইমটাও মনে হয় প্রতিদিন ঠিক সময় থাকে না। হাসপাতাল ভেদে টেস্টের জন্য গুনতে হচ্ছে ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা, যেখানে সরকারিভাবে ২০০ টাকায় টেস্ট করানো সম্ভব। তবে সাধারণ মানুষের কথা, জেকেজির ভুয়া রিপোর্ট কাণ্ড টেস্টের প্রতি আগ্রহ কমিয়েছে। চার্জের জন্য অনেকে আসতেছে না, অনেকের ইচ্ছা শক্তিটা হারিয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে। এটার জন্য আমার মনে হয় এই কারণে এখন এখানে চাপ কম। ব্যবসায়ী যারা আছে তারা এগুলো নিয়ে মানুষের জীবনে সিনেমানি খেলে, এটা আসলে ঠিক না। আমার স্যাম্পলটা দিচ্ছি, আমরা টাকা দিচ্ছি, এখন ওরা যে আমাকে রিপোর্টটা দিবে, আমি রিপোর্টটা সঠিকভাবে চাই। পরিসংখ্যান বলছে নমুনা সংগ্রহের বিবেচনায় শনাক্তের হার কিন্তু কমেনি। গত কয়েক সপ্তাহ ধরে এই হার 25%। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হচ্ছে এখন টেস্টের আগ্রহ কম সাধারণ মানুষের। মানুষ অনেকটা রিল্যাক্টেন্ট বলা যায়, তারা রিল্যাক্টেন্ট হয়েছে এবং পরীক্ষা করার বিষয়ে আগ্রহ কম দেখাচ্ছে। স্বাস্থ্য বাতায়নে হটলাইনের কলের হিসাব কিন্তু বলছে ভিন্ন কথা। টেস্টের বিড়ম্বনা এড়াতে সাধারণ মানুষ নিজ দায়িত্বে ডাক্তারের পরামর্শ নিয়ে রোগ নিয়ন্ত্রণের পথে হাঁটছে। আইইডিসি আরও বলছে টেস্টের আগ্রহ হারিয়ে ফেলাটা কোনো ভালো ফল বয়ে আনবে না। নমুনা প্রদানের সময় লোকজনকে ব্যাপক ভুগতে হয়, রিপোর্ট পেতে অহেতুক বিশাল বিলম্ব, টেস্টের উপরে আস্থাহীনতা এবং সর্বোপরি সরকারের একটি টেস্ট সংকোচন নীতি, সব মিলেই টেস্ট কমে যাচ্ছে। এই টেস্টের সংখ্যা যদি একটা স্থিতিশীল সংখ্যায় থাকে তাহলে এখান থেকে কতজন শনাক্ত হয়েছে তার গতি প্রকৃতি আমরা বুঝতে পারি। বিশেষজ্ঞদের পরিসংখ্যানের হিসাবে রাজধানীর বাইরের জেলাগুলোতে সংক্রমণের সংখ্যা বাড়ছেই। টেস্ট কম মানে হচ্ছে প্রতিরোধের জায়গায় আমরা পিছিয়ে যাব। এই জন্যই টেস্ট টেস্ট এবং টেস্টের কোনো বিকল্প নেই। রোগীর আইসোলেশন, সঙ্গের লোকদের কোয়ারেন্টাইন, এই দুটো সফল করার জন্যই কিন্তু টেস্ট করা হচ্ছে। শুধু টেস্ট করে আমি দায়িত্ব ছেড়ে দিলাম, রোগীর কোনো খোঁজ করলাম না, তাহলে কিন্তু মহামারী নিয়ন্ত্রণ হবে না। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। বন্যা পরিস্থিতির খবর। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। উত্তরাঞ্চলের বেশিরভাগ নদ নদীর পানি কমেছে। মধ্যাঞ্চলের বেশ কিছু জায়গায় এখনও তীব্র বন্যা থাকলেও 24 ঘন্টার মধ্যে উন্নতির আশা করছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট 3 জেলাতেই বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। বন্যা পূর্বাভাস কেন্দ্র কুড়িগ্রাম এলাকায় তীব্র বন্যার চিহ্ন সরিয়ে শুধুমাত্র বন্যা চিহ্ন ব্যবহার করছে। দেশের প্রধান নদ নদীগুলো ধরলা, তিস্তা, সুরমা, কুশিয়ারা, ব্রহ্মপুত্র, যমুনা নদীগুলোর পানি গত 2-3 দিন যাবৎ ক্রমাগত হ্রাস পাওয়ার ফলে
দেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি আমরা পর্যবেক্ষণ করছি। উজান থেকে নামতে নামতে পানি বেড়েছে মধ্যাঞ্চলে। গাইবান্ধায় বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা এবং ব্রহ্মপুত্রের মিলনস্থলে, বগুড়ার সারিয়াকান্দিতে মধ্য যমুনায়, টাঙ্গাইলের ধলেশ্বরীতে, সিরাজগঞ্জের হুরাসাগর নদী, নাটোরের সিংড়ায় গুড় নদীতে এবং রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পার্শ্ববর্তী এলাকায় এখনও তীব্র বন্যা চিহ্ন ব্যবহার হচ্ছে বন্যা পূর্বাভাস কেন্দ্রের ম্যাপে। ঢাকার আশেপাশের নিম্নাঞ্চলের বেশ কিছু জায়গায় আগামী কয়েকদিনে পানি বেড়ে যাবার আশঙ্কা করা হচ্ছে। এবার তো দেখা যাচ্ছে অনেক পানি তো বাড়তাছে, এমন পানি বাড়লে তো মনে করেন এবার তো বাড়ি করে পানি উঠতে পারে। আগে তো ছিল একবারে নিচে, যে এই পর্যন্ত উঠতো, এবার তো এই পর্যন্ত আসছে, দিন দিন পানি বাড়তেই আছে। পদ্মা নদীর অববাহিকার বন্যার ফলে ঢাকা জেলার নিম্নাঞ্চল যেমন দোহার, কেরানীগঞ্জের অনেক এলাকায় ইতিমধ্যে বন্যা পানিতে প্লাবিত হয়েছে। তবে এই অংশের বন্যা পরিস্থিতিও আগামী 2-1 দিনের মধ্যে আমরা কিছুটা উন্নতি আশা করি। ফলে ঢাকা শহরের পূর্বাংশের যে কিছু নিম্নাঞ্চল রয়েছে, যেমন ডেমরা, নারায়ণগঞ্জে জেলার নিম্নাঞ্চল সমূহ, পোস্তগোলা, এই অংশগুলোতে এবং এই অংশগুলোর আশেপাশের নিম্নাঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সামনে কয়েকদিন উজানে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আছে, তাই পরিস্থিতির এই সাময়িক উন্নতি দ্রুতই পরিবর্তন হতে পারে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। এবারে বাজেটের বিরতি নিচ্ছে, এরপর আরো থাকছে। পাবনায় করোনা পরীক্ষার অনুমোদনহীন ক্লিনিক সিলগালা। শাহেদ ও সাবরিনার প্রতারণার অনেক প্রমাণ ডিবির হাতে। রিজেন্টের সঙ্গে চুক্তি, স্বাস্থ্যের ডিজিকে ডাকতে পারে দুদক। দেশে করোনা শনাক্তের সংখ্যা 2 লাখ ছাড়িয়েছে। নমুনা পরীক্ষায় আস্থা ফেরাতে তাগিদ ওবায়দুল কাদেরের। বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বিরতির পর আবারও ফিরে এলাম নিউজ এট 8-এ। শিরোনাম শুনছিলেন। অনুমোদন ছাড়াই করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ ও ভুয়া রিপোর্ট দেওয়ায় পাবনার রূপপুর মেডিকেল ডায়াগনস্টিক সেন্টার নামের একটি ক্লিনিক সিলগালা করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ক্লিনিকের মালিক ও ম্যানেজারকে। পাবনা থেকে সহকর্মী রিজভি জয়ের রিপোর্ট। শুধু রাজধানীতেই নয়, এবার পাবনার এক ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে করোনার নমুনা সংগ্রহ ও ভুয়া রিপোর্ট দেওয়ার। রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে অবস্থিত রূপপুর মেডিকেয়ার নামের একটি ক্লিনিক বুথ তৈরি করে নমুনা সংগ্রহের পর ভুয়া রিপোর্ট দিচ্ছিল। অথচ করোনা পরীক্ষা তো নয়, এমনকি কোনো লাইসেন্সই নেই ক্লিনিকটির। লাইসেন্স পায়নি এবং জেলার কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার যদি এই কাজে যুক্ত হতে চায় অবশ্যই সিভিল সার্জনের অনুমতি লাগবে। পুলিশ জানায় ক্লিনিকের মালিক আব্দুল ওহাব রানা ও সুজন আহমেদের নেতৃত্বে একটি চক্র অনুমোদনহীনভাবে নমুনা সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠাতো। প্রতিটি করোনা রিপোর্টের জন্য তারা 6,000 টাকা করে নিত। সম্প্রতি সন্দেহ হওয়ায় কয়েকজন করোনা রোগী অন্য ল্যাবে নমুনা পরীক্ষা করার পর রিপোর্টের ফলাফল অন্যরকম এলে প্রতারণার বিষয়টি জানা যায়। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ জেলার সিভিল সার্জনের কাছ থেকে প্রতিষ্ঠানের অনুমোদন না থাকার বিষয়টি জানতে পারে। বিষয়টা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য সিভিল সার্জন অফিসে যোগাযোগ করি এবং তারা আমাদেরকে জানায় যে প্রকৃতপক্ষে সে ক্লিনিকের অনুমোদন নাই এবং তার স্যাম্পল কালেকশনেরও কোনো অনুমোদন নাই। তারা লিখিতভাবে আমাদেরকে এটা জানানোর পর আমরা তাকে অ্যারেস্ট করেছি এবং তার বিরুদ্ধে মামলা গ্রহণ করছি। গ্রেপ্তার করা হয়েছে ক্লিনিক মালিক আব্দুল ওহাব রানাকে। মামলায় আরও আসামি করা হয়েছে সুজন আহমেদ ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার আবু সাইদকে। জিজ্ঞাসাবাদে অভিযোগের প্রমাণ মেলায় বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় জেলা স্বাস্থ্য বিভাগ।
তবে করোনা পরীক্ষায় মেডিকেয়ারের অনুমোদন না থাকার বিষয়টি শুরুতে জানতেন না বলে দাবি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যানের। 50টা স্যাম্পল নিয়ে আসার পরে আমরা যথারীতি পরীক্ষা করেছি এবং এই পরীক্ষার রিপোর্ট এগুলো মেশিনে মেমোরিতে করা আছে, এটা ম্যানিপুলেশন করার কোনো সুযোগ নাই। তারপর আমরা তার কাছ থেকে কোনো স্যাম্পলও নেই নাই এবং কোনো আর পরীক্ষাও করি নাই। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। পাবনায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নিজস্ব ভবনের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাধানগর খেয়াঘাট রোডে অবস্থিত ভবনের উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট BM ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক BM শওকত আলী ও উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন। কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক নওশার আলী নাইমের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানির নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও মোহাম্মদ শফিকুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দ্য অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্টস ACCA বাংলাদেশের আয়োজনে বৃহস্পতিবার রাতে একটি অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন UGCর সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি BDU এর ভাইস চ্যান্সেলর মুয়াজ আহমেদ নূর, সরকারের A2I এবং UNDPর পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী, বিশ্বব্যাংক গ্রুপের দক্ষিণ এশিয়ার শিক্ষা কার্যক্রমের টিম লিডার ও বিশেষজ্ঞ TM আসাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট IB এর পরিচালক প্রফেসর ডক্টর সৈয়দ ফারহাদ আনোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ডক্টর মোহাম্মদ আব্দুল মঈন, সামিট কমিউনিকেশনস লিমিটেডের MD ও CEO এবং ACCA বাংলাদেশের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান আরিফ আল ইসলাম সহ বিশিষ্ট ব্যক্তিরা ব্যবহার করব, যেটাকে শিক্ষার ভবিষ্যৎ বিবেচনা করে দ্য অ্যাসোসিয়েশন অফ চার্টার্ড মাননীয় উপমন্ত্রী জনাব মহিবুল হাসান। মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। করোনা পরিস্থিতিতে লোকসানে পড়েছে পটুয়াখালীর প্রায় ১৫০০ পোল্ট্রি খামার। টানা ৫ মাসে পুঁজি হারানোর শঙ্কায় এসব খামারিরা খামার রক্ষায় প্রণোদনা সহ ঋণ সুবিধা দেওয়ার দাবি তাদের। পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। অল্প পুঁজি, স্বল্প জায়গা, কম লোকবল এবং দ্রুত মুনাফা আশায় পটুয়াখালীতে দিন দিনই জনপ্রিয় হয়ে উঠছিল হাঁস মুরগি ও কোয়েল পাখির খামার। নিজস্ব পুঁজি ও ব্যাংক ঋণ নিয়ে জেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠছিল প্রায় ১৫০০ খামার। কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দাম বেড়েছে পোল্ট্রি খাবারের, ফলে বেড়েছে উৎপাদন খরচ, কিন্তু কমেছে ক্রেতা। প্রায় এই কোয়েল পাখি থেকে প্রায় লাখখানিক টাকা আমার লস হয়ে গেছে। করোনা ভাইরাস আওয়ানে খাদ্যের দাম বাড়নে, আমরা খাদ্য আরো দিতে পারতেছি না। এখন পটুয়াখালীর সম্ভাবনাময় এই শিল্প বন্ধের আশঙ্কায় রয়েছেন সেখানকার খামার মালিক ও শ্রমিকরা। দীর্ঘ লোকসানের ধাক্কা সহ্য করতে না পেরে পেশা বদলাচ্ছেন অনেকে। করোনার পর থেকে প্রায় অনেকটা খাবারের দাম, কোনো জায়গায় খাবার আইতেছে না, খাবার আইলে তার দাম আগের চাইতে প্রায় ডাবল হইতেছে। ডিমের দাম কম এবং খাদ্যের দাম বেশি, বিধায় আমি নিঃস্ব হয়ে যাই এখন বর্তমানে। এদিকে এসব খামারিদের প্রণোদনা দেওয়ার কথা জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। সরকারের প্রত্যক্ষ বিবেচনা রয়েছে এবং আমরা তালিকাও করতেছি, এবং যদি সরকার এই সমস্ত খামারিদেরকে এই সুবিধাগুলো দেয় তাহলে তারা তাদের যে ক্ষতি হয়েছে এই ক্ষতিটুকু তারা কাটিয়ে উঠতে পারবে বলে মনে করি। তুনাজদিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আবারও বার্তা বিরতি, এরপর আরো থাকছে। অর্থের জন্যই যুক্তরাষ্ট্রে খুন ফাহিম সালেহ।
দেখছেন নিউজ এট 8। বিরতির পর শুরুতেই দেশের বাইরের খবর। বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ উদ্যোক্তা ফাহিম সালেহ হত্যার ঘটনায় সন্দেহভাজন তার সাবেক ব্যক্তিগত সহকারী 21 বছর বয়সী টাইরিস ডেভেন হাসপেলকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক পুলিশ। অর্থের জন্যই খুন করা হয়েছে ফাহিমকে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের পাঠানো ছবি ও তথ্য নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের মূলধারা সহ বাংলাদেশি কমিউনিটিতে সর্বত্র এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে উদীয়মান তরুণ বাংলাদেশি আমেরিকান ফাহিম সালেহর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা। স্থানীয় সময় শুক্রবার ভোরে ফাহিম সালেহর সাবেক ব্যক্তিগত সহকারী 21 বছর বয়সী সন্দেহভাজন হত্যাকারী টাইরিন ডেভেন হাসপিলকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের চিফ অফ ডিটেকটিভ রুডনি হ্যারিসন তার বক্তব্য পেশ করেন। Mr. Haspel was Mr. Salih's executive assistant and handled his finances and personal matters. Mr. Salih was assaulted by Mr. Haspel. গত 15 জুলাই ম্যানহাটনে নিজ অ্যাপার্টমেন্ট থেকে 33 বছর বয়সী ফাহিম সালেহর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। তবে পুলিশের ধারণা এর একদিন আগেই তাকে খুন করে তার সাবেক ব্যক্তিগত সহকারী। এদিকে একজন সন্দেহভাজন হত্যাকারী ধরা পড়ায় সিটির বাংলাদেশি কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। প্রবাসী বাংলাদেশিরা তাদের প্রতিক্রিয়ায় ক্ষোভ, দুঃখ এবং হতাশার কথা জানান। দোষীদের আইনানুগ উপযুক্ত শাস্তির প্রত্যাশা করছেন তারা। ফাহিমের এই মৃত্যুতে আমাদের বাংলাদেশ কমিউনিটি থেকে শুরু করে সব জায়গায় চোখের ছায়া নেমে চলে আসছে। আর আমরা যারা ইয়াংস্টার যারা আছে তাদের জন্য তীব্র নিন্দা জানাই। আর আমরা চাইবো যে সুষ্ঠু বিচার হবে। মেয়র ডি ব্লাজিওকে জানাতে চাই যে মেয়র ডি ব্লাজিও যাতে এই ব্যাপারে তার গভীরভাবে কাজ করা উচিত। অ্যাপার্টমেন্টের আশেপাশে সিসি ক্যামেরা দেখে ফাহিম সালেহ হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ সূত্র পায় পুলিশ। পুলিশ জানায় ফাহিম সালেহকে অনুসরণ করে লিফটে উঠে ঘাতক। সে সময় তার পরনে ছিল কালো স্যুট, কালো শার্ট, কালো টাই ও কালো মুখোশ। হাতে ছিল একটি ব্যাগ। ফাহিমের খণ্ডিত মৃতদেহ উদ্ধারের পরপরই এই ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়। তার পরপরই ফাহিমের খুনিকে গ্রেপ্তারে তৎপর হয় নিউ ইয়র্ক পুলিশ। রাইড শেয়ারিং অ্যাপ পাঠয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন ফাহিম সালেহ। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ক্লেমন্ট স্পোর্টস নিউজ। এফএ কাপের প্রথম সেমিফাইনালে আজ আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে ম্যান সিটি। ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1:15টায়। ইপিএলের শিরোপা হারিয়ে এবার এফএ কাপের মুকুট হারাতে চায় না ম্যান সিটি। সপ্তম শিরোপা জিততে হলে আপাতত আর্সেনাল বাধা পার করে ফাইনালে উঠতে হবে সিটিজেনদের। কিন্তু গানারদের হারানো মোটেও সহজ হবে না, কেননা এফএ কাপের সর্বোচ্চ 13 শিরোপার মালিক তারা। এটি তাদের 30তম সেমিফাইনাল ম্যাচ। তবে ম্যান সিটির পরিসংখ্যানও ভালো। অতীতে শেষ 4 বড় ম্যাচে 10 বারই জেতে ফাইনাল নিশ্চিত করেছে পেপ গার্দিওলার শিষ্যরা। এবার টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠতে মরিয়া দলটি। সব প্রতিযোগিতায় শেষ 7 ম্যাচে ম্যান সিটির কাছে হেরেছে আর্সেনাল। 2014 সালের পর আবারও এফএ কাপের শেষ 4-এ মুখোমুখি দু দল। ইনজুরি কাটিয়ে আর্সেনালে যোগ দিয়েছেন মেসুত ওজিল। তবে ইনজুরির কারণে শেষ 6 ম্যাচের অনেককেই পাচ্ছেন না মিকেল আর্তেতা। এদিকে শুধু আগুয়েরো ও ক্লাউদিও ব্রাভোকে ছাড়া মাঠে নামবে ম্যান সিটি। শেষ করার আগে এক নজরে শিরোনামগুলো আরেকবার জানাচ্ছি। শাহেদ ও সাবরিনার প্রতারণার অনেক প্রমাণ ডিবির হাতে। রিজেন্টের সঙ্গে চুক্তি, স্বাস্থ্যের ডিজিকে ডাকতে পারে দুদক। দেশে করোনা শনাক্তের সংখ্যা 2 লাখ ছাড়িয়েছে। নমুনা পরীক্ষায় আস্থা ফেরাতে তাগিদ ওবায়দুল কাদেরের। বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। পাবনায় করোনা পরীক্ষার অনুমোদনহীন ক্লিনিক সিলগালা। এবং অর্থের জন্যই যুক্তরাষ্ট্রে খুন ফাহিম সালেহ। এই ছিল নিউজ আপডেট।
সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইল ফোনে পেতে টাইপ করুন *AN এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে। ধন্যবাদ।